প্ল্যানটা, আমি একটা জিনিস একটু আপনার কাছে জানতে চাইবো যে এটা কার নির্দেশে হয়েছে, নির্দেশটা কে দিয়েছিল? আমার তো মনে হয় যে এটা একটি সম্মিলিত আসলে প্রচেষ্টা। আপনি জানেন যে মার্কিন নাগরিক রজার রহমান ওরফে খলিলুর রহমান, তারপরে হচ্ছে যে ওয়াকারুজ্জামানের দিকে আমাদের সন্দেহের তীর সামনে এসেছে। আপনি জানেন যে গোপালগঞ্জ গণহত্যার অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে ওয়াকারুজ্জামান, যার নির্দেশে এটা হয়েছে বলে আমরা মনে করি। এবং আমি মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর অবসরপ্রাপ্ত এবং আসিফ নজরুল, এই লোকগুলোকে বা এই লোকগুলোর আপনার জড়িত থাকার বিষয়াদি আপনি আসলে উড়িয়ে দিতে পারেন না। এখন আসলে এই 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 অবৈধ সরকার থাকা অবস্থায় তো আপনি আসলে সত্যটা জানতে পারবেন না। এই সত্যটা আপনি জানতে পারবেন যখন একজন নির্বাচিত সরকার আসবে এবং তাদের যদি সদিচ্ছা থাকে। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে, তার আগে ছাড়া তো আমি আসলে এই ধরনের সুষ্ঠু তদন্ত আশা করতে পারি না। সেই ব্যাপারে আপনাকে আর কি বলবো, ইউ নো এভরিথিং। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে ঘিরে যে ভয়ানক রকমের ষড়যন্ত্রটা চলছে, একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে একটা ব্যানানা রিপাবলিক করবার যে প্রয়াস, সেটিরই একটি অংশ হিসেবে আমি মনে করি যে এই পুরো ঘটনাটি চলছে। একদম। এবং এই যে ঘটনাটা যে পূর্ব পরিকল্পিত, সেটার আরেকটা ইঙ্গিত, মানে ঘটনাটা যে ঘটানো হয়ে থাকতে পারে, অ্যানোনিমাস বলে একটা পেজ, সেখান থেকে কিন্তু গত দুদিন আগে একটা এরকম তথ্য সামনে এসেছিল যে একটা স্কুল ভবন ভেঙে পড়তে পারে এবং সেখানে কিছু পড়ুয়ার মৃত্যু হতে পারে। এই যে এই অ্যানোনিমাস বলে একটা পেজ যেটা প্রকাশ্যে এসেছিল এবং তারা এরকম কিছু কথা বলেছিল, এখান থেকে তো আরও তথ্য আগেও এসেছিল এই অ্যানোনিমাস পেজ সম্পর্কে। আমার মনে হয় আপনিও জানেন যে সেখানে বিমান বাহিনীর ভেতরে কি চলছে, ক্যানোপির ভেতর কিভাবে সেখানে নানা রকম কুকর্ম করা হয়, খারাপ কাজ করা হয়, এবং একজন পাইলট কি করে খারাপ কাজ করে এক প্রভাবশালীর হস্তক্ষেপে বেঁচে গিয়েছিলেন, সেগুলো সবটাই এই পেজের মাধ্যমে তুলে ধরা হয়েছিল। কোথাও কি একটা ইঙ্গিত আগে থাকতেই দেওয়া হয়েছিল যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, তাই সেটাও কি একটা পার্ট বলে আপনি মনে করেন? দেখেন, এই অ্যানোনিমাস পেজের এই মেসেজটা আমার কাছে সিগনিফিকেন্ট। এই কারণে সিগনিফিকেন্ট, দেখেন, কাকতলীয় ঘটনা হতে পারে, কিন্তু এমন ভাবে কাকতলীয়, এতটা সুচারুভাবে আপনার একটা ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে এবং এই একই রকম ভাবে একটা স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হলো, ছাত্ররা মারা গেল, একই ধরনের ঘটনাগুলো আসলো। মানে তারা কিন্তু এখানে বলছে যে তারা ড্যাম সিরিয়াস এবং তাদের কাছে নানা ধরনের ইন্টেলিজেন্স আছে, যেটার প্রেক্ষিতে তারা বলছে। ঠিক আছে? সো তার মানে হচ্ছে যে এই ধরনের পরিকল্পনা যদি না হতো, তাহলে সেগুলোকে ইন্টারসেপ্ট করা অন্য দেশের বা অন্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে বা যেভাবেই বলেন না কেন, এই জিনিসগুলো লিক হওয়া বা সামনে আসা, এগুলো আমার কাছে নিছক কাকতালীয় মনে হয় না। আমার কাছে আসলে এদের এদের এই স্ট্যাটাসটা আসলে বিস্ময়কর ছিল। যদিও আমার কাছে ক্লু নেই তারা কারা, কোত্থেকে এলো, কিভাবে বললো, বা তাদের এই বক্তব্য সত্যি প্রমাণিত হওয়ার পরে এটা নিয়ে তো আসলে সন্দেহের আসলে অবকাশ আমার অন্তত পক্ষে নেই, অন্যদের থাকতে পারে যে এই পুরো প্লেন ক্র্যাশের ঘটনা হচ্ছে একটি পরিকল্পিত ঘটনা, এই গোপালগঞ্জ গণহত্যা এটাকে সরিয়ে দেওয়ার জন্য এবং এটাকে সামনে থেকে সরানোর জন্য একটা প্রচেষ্টা। এবং এইটার আড়ালে আমেরিকার সাথে কি চুক্তি হচ্ছে, আমেরিকার সাথে যে নন ডিসক্লোজার চুক্তিটা আমরা দেখতে পেয়েছি প্রায় 22-23 পাতার, সেই চুক্তি নিয়ে যখন আমরা কথা উঠিয়েছি, ঠিক তখনই কিন্তু একের পর এক গোপালগঞ্জের গণহত্যা থেকে শুরু করে আজকের প্লেন ক্র্যাশ হয়েছে। তাহলে আমেরিকা কি বাংলাদেশে এমন কিছু করতে চাইছে যেগুলো তারা লুকাতে চায়, যেগুলো তারা জনসমক্ষে আনতে দিতে চায় না, এবং সেটার জন্য শত শত প্রাণও তাদের কাছে তুচ্ছ? এটা তো আসলে আমেরিকার জন্য খুবই নর্মাল। আমেরিকার প্রেসক্রিপশনেই কি বাংলাদেশ চলছে নাকি? এবং তাদের আপনার পাহারাদার হয়ে আইএসআই এর এজেন্টরা এই ঘটনাস্থলে কি করছেন? আপনাকে একটা কথা আমি গুরুত্বপূর্ণ বলতে ভুলে গেছি, যে এই ঘটনাস্থলে আমাকে দুজন সাংবাদিক অন্ততপক্ষে রিপোর্ট করেছে যে বেশ বাংলাদেশের মতো নয়, বেশ ফর্সা এবং প্রায় 6 ফুট 2-3 ইঞ্চি লম্বা বেশ কিছু লোক, যাদেরকে প্রথম দেখাতে যাদেরকে বাংলাদেশি মনে হয় না, এরকম কিছু লোক নিজেদের ভেতরে কথাবার্তা বলছিল উর্দুতে। তো আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম যে উর্দুতে মানে আশেপাশের কোনো পাকিস্তানি হাই কমিশনের কর্মকর্তা কিনা। আমি বলেছেন না, এই ধরনের প্রোটোকল ছাড়া হাই কমিশনের কর্মকর্তারা কখনোই এই ধরনের ঘটনাস্থলে আসবে না এবং সেখানে কোনো বিহারি ক্যাম্পও নেই যে কেউ উর্দুতে কথা বলবে। ফলে এই পুরো রাবলসের মধ্যে, এই
এই ঘটনাস্থলে আপনি যখন দুজন উঁচা লম্বা দুজন ব্যক্তির কথা একজন সাংবাদিক বলছে, এখন সেই সাংবাদিক আমার সাথে তার সাংবাদিকের সেই সম্পর্কটা ফাজলামির সম্পর্ক না, বা এমন না যে তিনি আমাকে মন চাইলেন একটা ধুম করে একটা গুজব এনে আমার কানে দিলেন। অত্যন্ত সিরিয়াস এবং বাংলাদেশের প্রখ্যাত যে 3টা পত্রিকা আছে, 3টা পত্রিকা যদি আমি ধরি, সে 3টা পত্রিকার একজন। সুতরাং আমার কাছে যখন বলছে যে পাকিস্তানি দেখতে মনে হয় পাকিস্তানি বা ইরানি, আমাকে পুরোপুরি পাকিস্তানি বলেনি, ইরানি, তার কাছে মনে হচ্ছিল যে তারা উর্দু কথা বলছে, যেহেতু সে ভদ্রলোক আসলে উর্দু এবং হিন্দি এই দুটোর মধ্যে পার্থক্য আসলে সে তার পক্ষে ধরা বলছে যে ভাই এটা উর্দুই হবে। খুবই ফর্সা, 6 ফিট 3 ইঞ্চির মতো লম্বা দুটো লোক সেখানে দাঁড়িয়েছিল এবং ঘটনাস্থলে তারা ঘোরাঘুরি করছিল। সমস্ত কিছু আপনাকে সন্দেহ জাগাবে যে এই পুরো ঘটনাতে পাকিস্তানের কোনো যোগ আছে কিনা, লস্করি তৈবা কোনো মেসেজ দিতে চায় কিনা, আমেরিকা কোনো কারণে করছে কিনা, চায়না থেকে বিমান বা মিলিটারি সরঞ্জাম বাদ দিয়ে তুরস্ক কি নতুন মার্কেট হতে পারে কিনা, যেখানে আমেরিকা তুরস্কের মাধ্যমে সাপ্লাই দেবে বা আমেরিকা সরাসরি দেবে। অনেকগুলো প্রশ্নই কিন্তু সামনে আসবে একদম, এবং আস্তে আস্তে পুরো বিষয়টা হয়তো আরো সামনে আসবে। কি বলা হয়েছে বাংলাদেশের তরফ থেকে, বিমান বাহিনীর তরফ থেকে, শুনুন। যেখানে জনগণ অনেক মৃত্যুবরণ করেছে, আজকে গতকালকে আমাদের দেশে একটা হয়েছে, সেই ধরনের দুর্ঘটনা খুব সচরাচর হয় না। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, কিন্তু একটা কথা বলতেই হয়, যখন দুর্ঘটনা হয় সেটা আল্লাহ জানেন কেন, ভালো মন্দ কি আছে এটার ভিতরে। দাদা, আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। দাদা, এয়ার চিফ মার্শালের বক্তব্যটা শুনছিলাম, খুব সংক্ষিপ্ত বক্তব্য। তিনি বলছেন যখন একটা ঘটনা ঘটে তখন আল্লাহ জানে কেন দুর্ঘটনাটা হয়। কোথাও কি একটা ষড়যন্ত্রের আভাস এইখান থেকে কি আপনি পাচ্ছেন? দেখেন, আমি এয়ার চিফ মার্শালকে ব্যক্তিগতভাবে পছন্দ করি। আমি সত্যি কথা বলতে আমি ওনার বক্তব্যের প্রেক্ষিতে কিছু বলবো না। হয়তোবা ভদ্রলোক অসহায় হয়ে আছেন, তারও হয়তোবা এই ষড়যন্ত্রের যারা কুশীলব বা যারা মাস্টার মাইন্ড, তাদের সাথে হয়তোবা তার পেরে ওঠাটাও একটু কঠিন হয়ে গেছে। তাই কি তিনি আল্লাহর উপর সবকিছু ছেড়ে দিলেন? তাই কি তিনি আল্লাহর উপর ছেড়ে দিলেন? আপনি আল্লাহর উপর ছেড়ে দিলেন। আপনি একজন এয়ার চিফ মার্শাল, যিনি এত বড় একটা পদে, বায়ুসেনার প্রধান, তিনি, তার এই ধরনের বক্তব্য কিন্তু তার হতাশাকে স্পষ্ট করে। আপনি এটা জানেন যে এই যে আপনার এই আলাপগুলো হচ্ছে, যখন আপনার এর মধ্যে যখন আপনার এই ঘটনা ঘটছে, তখন কিন্তু আপনার এনসিপি অর্থাৎ যে সরকারি যে পার্টিটা আছে, সেই সরকারি পার্টিটা কিন্তু তখন পদযাত্রা করছে। সরকারের পক্ষ থেকে 12 কোটি টাকা এদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে, যাদের কোনো রেজিস্ট্রেশন নেই, কিছু নেই। সরকার তাদের ঘটনার জন্য 12 কোটি টাকা রেজিস্ট্রেশন দিয়েছে। অথচ এই ঘটনার পরে ইউনূস ভিক্ষার থলি নিয়ে ফেসবুকে মেসেজ দিয়েছে, আপনারা যার যার সামর্থ্য আছে তা নিয়ে আমাদের অমুক অ্যাকাউন্টে টাকা পাঠান।